তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস 8-এর তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 10 নম্বর প্রশ্নপত্র সেটটা নিয়ে। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে যে বাংলা ইজারাদারি বন্দোবস্ত কে চালু করেছিল? এটা ইজারাদারি বন্দোবস্ত চালু করেছিলেন ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে। অসমের চা শ্রমিকদের অধিকার নিয়ে প্রথম এই পত্রিকায় লেখালেখি করেছিলেন কোন পত্রিকায়? এটা কিন্তু সঞ্জীবনী পত্রিকা। ঠিক আছে। হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন, হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেছিল? নবগোপাল মিত্র হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিল। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল বলো তো? এটা তোমার কিন্তু উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিল। মহারাষ্ট্রের শিবাজী উৎসব চালু করেছিল কে? বাল গঙ্গাধর তিলক কিন্তু শিবাজী উৎসব চালু করেছিল। সুরাট বিচ্ছেদ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কোন প্রবন্ধ লিখেছেন? এটা কিন্তু যজ্ঞভঙ্গ, এই প্রবন্ধটা কিন্তু তিনি লিখেছেন। কবে বঙ্গভঙ্গ রদ? বঙ্গভঙ্গ কী বলেছে? রদ হয়। বঙ্গভঙ্গ হয় কিন্তু 1905 সালে, আর বঙ্গভঙ্গ রদ হয় তোমার 1911 সালে। ভারতের প্রথম ভাইসরয়ের নাম কি? লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয়। এই ভাইসরয় কবে হয়েছিল বলো তো? 1858 খ্রিস্টাব্দে। দিকু কাদের বলা হতো? বহিরাগত জমিদার, ব্যবসায়ী ও মহাজনদের দিকু বলা হতো। কত খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করে? আমরা সবাই জানি যে 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করে। এবার ঠিক আর ভুলগুলো বলেছে। দেখো, 3-এর প্রশ্নগুলো বলছে যে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। এটা ঠিক না ভুল? হ্যাঁ, 1815 সালে আত্মীয় সভা রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিল, এটা ঠিক। এবার তারপরে পরের কোশ্চেনটা কি বলেছে? যে 1856 সালে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয়। হ্যাঁ, এটাও ঠিক। 1856 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগেই কিন্তু হয়েছিল। নীল বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে। মাদ্রাজে কিন্তু নীল বিদ্রোহ হয়নি, এই বিদ্রোহ হয়েছিল বাংলায়। তাহলে এটা কি বলো তো? এটা কিন্তু তোমার ভুল। যুগান্তর পত্রিকা হয়ে ওঠে বাংলার বিপ্লবী আন্দোলনের মুখপাত্র। হ্যাঁ, এটা কিন্তু তোমার ঠিক। ঠিক আছে। এবার পরে যে 2-এর প্রশ্নগুলো আছে, 2-এর প্রশ্নগুলো চলো আমরা কোথা থেকে দেখবো বলো তো? পিডিএফ থেকে দেখবো। সূর্যাস্ত আইন বলতে কী বোঝো? সূর্যাস্ত আইন দেখো তোমরা পয়েন্ট করবে। এবং 1793 সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিল, আর এই চিরস্থায়ী বন্দোবস্তের একটা অন্যতম শর্ত ছিল সূর্যাস্ত আইন। আসলে কী হতো বলো তো? জমিদারকে যে প্রাপ্য রাজস্ব কোম্পানিকে পরিশোধ করতে হতো, এটা বছরের একটা নির্দিষ্ট দিনের মধ্যে পরিশোধ করতে হতো। আর ওই নির্দিষ্ট দিনে যে সূর্য ডোবার আগে যদি কোম্পানির রাজস্ব জমিদাররা পরিশোধ করতে না পারতো, তাহলে কিন্তু জমিদারের কাছ থেকে সেই জমিদারিত্ব তোমার কেড়ে নেওয়া হতো এবং অন্য জমিদারকে দিয়ে দেওয়া হতো। এবার বিষয় হলো এই যে এই আইনটাই যেহেতু সূর্যের আগে রাজস্ব নেওয়ার প্রথা, সেই প্রথা থেকে এই সূর্যাস্ত আইন আসে। ঠিক আছে। চিরস্থায়ী বন্দোবস্তে কিন্তু বলতে পারো যে জমির মালিকানা জমিদার হলেও কিন্তু প্রকৃত মালিকানা কিন্তু তোমার কোম্পানির হাতেই ছিল। ঠিক আছে। সম্পদের বহির্গমন বলতে কী বোঝো? সম্পদের বহির্গমন মানে বাইরে চলে যাওয়া। সম্পদের বহির্গমন বলতে ইংল্যান্ডের বাইরে চলে যাওয়া। ভারতের সম্পদের বহির্গমন তত্ত্বের প্রবক্তা হলেন দাদাভাই নৌরোজি। ব্রিটিশ আমলে ভারতের সম্পদ বিভিন্নভাবে ব্রিটেনে স্থানান্তরিত হয়। ভারতের অবস্থার উন্নতি হতো না। ভারতের অর্থনীতিকে ব্রিটেনের প্রয়োজনে ব্যবহার করা হতো এবং বস্তুত ব্রিটিশ সরকার পন্সের মতো কাজ করতো এবং ভারতের সম্পদ শোষণ করতো এবং ইংল্যান্ডে জমা করতো। ভারতে ব্রিটিশ আমলে ব্রিটেনের আয়ে 2% সম্পদ ছিল ভারত থেকে নিয়ে যাওয়া সম্পদ। ঠিক আছে। কে কবে বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করেন? 1905 সালে 19 জুলাই বঙ্গ বিভাজনের পরিকল্পনা করেন এবং 1905 সালে 16 অক্টোবর তিনি এটা কিন্তু বাস্তবায়িত করেছিল। এবার নববঙ্গ টিকা। নববঙ্গ আমরা জানি হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, তিনি একজন হিন্দু কলেজের তরুণ অধ্যাপক, তিনি কিন্তু এই নববঙ্গ আন্দোলন শুরু করেছিল। এবার তার সাথে আরও বেশ কিছু সদস্য ছিল, যে প্যারিচাঁদ মিত্র, তারপরে তোমার রাধানাথ শিকদার, রামতনু লাহিড়ী, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, দক্ষিণারঞ্জন প্রমুখ। কার্যকলাপ এখানে মূলত জাতপাত, বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি বিরুদ্ধেই তারা কিন্তু সোচ্চার হতো। গুরুত্ব: বাংলাদেশের জরাকীর্ণ রক্ষণশীল সমাজে নববঙ্গ গোষ্ঠী প্রবল আঘাত এনেছিল। সামাজিক কুপ্রথার বিরোধিতা করে এবং নতুন সমাজ গঠনের চেষ্টা করে এই গোষ্ঠী। গঠনমূলক কর্মসূচির অভাব, হিন্দু ধর্মকে আক্রমণ, উচ্ছৃঙ্খলতার জন্য তাদের কিন্তু এই আন্দোলন জনসমর্থন লাভ করতে পারেনি। এই আন্দোলন শহরের বুদ্ধিজীবীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কোনো সামাজিক বিপ্লবের কিন্তু জন্ম দিতে পারেনি। তারপর দেখো মল্লমিন্টো আইনের সংস্কার কী ছিল? জন মরলে ভারত সচিব লর্ড জন মরলে ছিলেন ভারত সচিব, লর্ড মিন্টো ছিলেন ভারতের ভাইসরয়। 1909 সালে ব্রিটিশ সরকার যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাস হয় তা মল্লমিন্টো আইন নামে পরিচিত। এর উদ্দেশ্য কী ছিল? মল্লমিন্টো ভারতীয়দের প্রতি উদার মনোভাব দেখিয়ে ও নরমপন্থীদের কাছে টেনে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করা এবং বিভেদ নীতি এবং মুসলিমদের মধ্যে যে পৃথক নির্বাচনের কথা ঘোষণা করা হয়, সুকৌশলে বিভেদ ও শাসননীতি প্রয়োগের তোমার ব্যবস্থা করার উদ্দেশ্যেই কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট মল্লমিন্টো সংস্কার আইন পাস করেছিল। ঠিক আছে।
এবার বাংলায় সমাজ সংস্কার রাজা রামমোহন রায় আর ঈশ্বরচন্দ্রের বিদ্যাসাগরের ভূমিকা। দেখো তাহলে সবার ফার্স্টে রাজা রামমোহন রায়ের ভূমিকা। দেখো রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রদ করতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতিভেদ প্রথা, বিধবা বিবাহ, এগুলো বিরোধিতা, তারপরে তোমার নারী সম্পত্তির অধিকার, এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু রাজা রামমোহন রায় সম্বন্ধে দেবে। ঠিক আছে, তারপরে যেটা আছে বিদ্যাসাগর। এবার বিদ্যাসাগর কী করেছিল? পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন তোমার হলো কি বিধবা বিবাহ শুরু করেছিল, এবং বিধবা বিবাহ 1856 সালে কিন্তু 26শে জুলাই আইন করে এই বিধবা বিবাহ আইনসম্মত ঘোষণা করা হয়। বহু বিবাহ, বাল্যবিবাহ প্রভৃতির ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট কাজ করেছেন। শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগরের কী ভূমিকা গ্রহণ করেছে? দেখো শিক্ষাক্ষেত্রে উনি 1849 সালে কলকাতা ফিমেল স্কুল, যিনি বেথুন সাহেব নামে পরিচিত, সেখানে নারী শিক্ষা প্রসারের জন্য শ্রী শিক্ষা সম্মেলনী স্থাপন করে এবং 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করে। জনশিক্ষার প্রসার, সাধারণ মানুষের শিক্ষার জন্য, শিক্ষার বিস্তার ঘটানোর জন্যই জীবনের প্রধান উদ্দেশ্যই কিন্তু ছিল। ঠিক আছে, তারপর এই পরে এইগুলো দিয়ে তারপরে তোমরা শেষ করে দেবে। এবার 2 নম্বর প্রশ্নটা কী বলছে? স্বাধীনতা সংগ্রামে চরমপন্থী মতবাদের উত্থানের কারণগুলো আলোচনা করো। এবার চরমপন্থী তোমার হলো, দেখো চরমপন্থী আর চরমপন্থীদের মতবাদ ও উদ্ভবের পেছনে কিন্তু একাধিক কারণ ছিল। সবার ফার্স্টে উদ্ভবের কারণটা দিবে। ঠিক আছে, উদ্ভবের কারণ প্রধান নেতা লাল রায়, অরবিন্দ, তোমার বাল গঙ্গাধর তিলক, তারপরে বিপিনচন্দ্র পাল, এরা কিন্তু ছিল যারা লাল বাল পাল নামে পরিচিত। কংগ্রেসী আন্দোলনের দুর্বলতা, এটা একটা পয়েন্ট করবা তোমরা। ঠিক আছে, তারপরে তোমার ব্রিটিশ অর্থনৈতিক শোষণ, তারপরে সনাতন ধর্ম, হিন্দু ঐতিহ্য, সংস্কৃতির অভাব, তারপরে প্রাকৃতিক দুর্যোগ, দুর্ভিক্ষে সরকারি উদাসীনতা, তারপরে মহামারীর অসন্তোষ, বিভিন্ন পত্রপত্রিকার প্রভাব, সাময়িক ঘটনা প্রবাহ, তারপরে এই যে কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্ত, সরকারি চাকরির ক্ষেত্রে লর্ড কার্জন কোনো দিনই ভারতের যোগ্য মর্যাদা দেয়নি। তার উপর লর্ড কার্জন প্রতিক্রিয়াশীল কলকাতা কর্পোরেশনের আইন ও ভারতের বিশ্ববিদ্যালয় আইন পাশ করে। এরপর আবার বঙ্গভঙ্গের পরিকল্পনা হাতে ঘৃতাহুতির কাজ করে। এইভাবে নানা কারণে সমাবেশ ভারতে কিন্তু চরমপন্থী মতবাদ ও রাজনীতির উদ্ভবের কিন্তু প্রত্যক্ষ কারণ হয়ে দাঁড়ায়। ঠিক আছে, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।